ডক্টর মোহাম্মদ ইউনূস যুদ্ধ শুরু করেছেন, ডিপ্লোম্যাটিক যুদ্ধ ভারতের সাথে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দিন থেকে যেদিন ক্ষমতা নিয়েছিলেন, খুবই অশনি সংকেত। আর ইউ রেডি? মানে এই ঘটনাগুলোর পরে সমগ্র জাতির মধ্যে কি রিঅ্যাকশন হবে? সীমান্তে বিজিবি বিএসএফ কে এক বিন্দু ছাড় দিচ্ছে না। বিজিবি যে বিএসএফ কে কোনো ধরনের ছাড় দিচ্ছে না, 15 বছরের যে প্র্যাকটিস সেখান থেকে পুরোপুরি বিপরীত অবস্থান এসেছে এবং প্রতিনিয়ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবির কাছে কোণঠাসা হচ্ছে। সে ব্যাপারটাকে তারা কিভাবে দেখছে ওই জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে একটা জিনিস, মোদির পরাজয় হয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই মোদি এখন বাইডেনের কাছে বাংলাদেশ নিয়ে বিচার দিচ্ছেন, মানে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের প্রভাব যে অতি নিচে পড়ে গেছে। বাংলাদেশ প্রসঙ্গে অভিযোগ করতে গিয়ে নরেন্দ্র মোদীকে একেবারে বোল্ড আউট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অবশেষে গুলশান থেকে গ্রেফতার হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আটক হয়েছেন। মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। এই মানুষগুলো আটক হওয়াটা আমাদের অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ ডিমান্ড ছিল এবং সেটা হচ্ছে। প্রশ্ন অনিবার্যভাবেই আসবে, এদেরকে আমরা ঠিক কিভাবে দেখব, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে, আমরা তাদেরকে কি করব? সঠিক সময়ে বিএনপি ঐতিহাসিক 3টি সিদ্ধান্ত নিয়েছে। এই 3টি সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে আমরা যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত চাই, আমরা যে রাষ্ট্র সংস্কার করতে চাই, আমরা একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি চাই। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। অবশেষে গুলশান থেকে গ্রেফতার হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। অবশেষে শব্দটি কারণে বলছি, কারণ শেখ হাসিনার মন্ত্রিসভায় তো অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তাদের মধ্যে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সমালোচিত হয়েছেন, বিভিন্ন কারণে আলোচনা এসেছেন, তাদের মধ্যে মোহাম্মদ আলী আরাফাত একজন। তিনি অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের, এবং সজীব ওয়াজেদ জয় গ্যাংয়ের যে দুজন মন্ত্রী ছিলেন, জোনায়েদ আহমেদ পলক আইসিটি প্রতিমন্ত্রী এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দুজনই গ্রেফতার হলেন। তাকে শুধুমাত্র আমরা খুঁজছি ব্যাপারটা সেরকম না, তাকে হিরো আলমও খুঁজছেন। কয়েকদিন আগে হিরো আলম সাংবাদিকদের বলেছেন তিনি মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন এবং তাকে পাওয়া গেলে তিনি তার বিরুদ্ধে মামলা করবেন। এখন তাকে পাওয়া গেছে, পুলিশ তাকে গ্রেফতার করেছে। অবশ্যই হিরো আলম সম্ভবত তার বিরুদ্ধে এখন মামলা করবেন, কারণ আমাদের মনে থাকবার কথা 2023 সালের উপনির্বাচনে, ঢাকা 17 আসনের উপনির্বাচনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আলী আরাফাত, এবং সে সময় নির্বাচনের দিন যেভাবে আক্রমণ করা হয়েছিল হিরো আলমের উপরে এবং তাকে পেটানো হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, তিনি যে দৌড়ে পালাচ্ছিলেন সেই ছবিটা নিশ্চয়ই আমাদের সামনে এখনও স্পষ্ট। এবং সেটার কথা স্মরণ করে দিয়ে তিনি বলেছেন সেই নির্বাচনে হিরো আলম জিতেছিলেন, কিন্তু তাকে জোর করে হারানো হয়েছিল এবং সেদিন মোহাম্মদ আলী আরাফাতের সমর্থকরা তাকে পিটিয়েছিলেন। এ কারণে তিনি এখন তাকে খুঁজছেন। যাই হোক, আরাফাতের গ্রেফতারের খবরের লিঙ্কটা আমাকে প্রথম পাঠিয়েছে মাহমুদুর রহমান মান্নার গাড়ি চালক মোতালেব ভাই। মোতালেব ভাইও বুঝতে পেরেছেন যে এই মানুষটা গ্রেফতার হওয়ার ব্যাপার নিয়ে আমার আগ্রহ আছে। এ কারণে তিনি আরাফাত গ্রেফতার হওয়ার সাথে সাথে যখন খবরটা পেয়েছেন তখন তিনি লিঙ্কটা আমাকে পাঠিয়েছেন। এরকম আমার মতো নিশ্চয়ই আমাদের অনেকেরই আগ্রহ ছিল আরাফাত কোথায় আছে, আরাফাত পালিয়ে যেতে পেরেছে কিনা, দেশ থেকে পালিয়ে যেতে পেরেছে কিনা, কিংবা তিনি কবে গ্রেফতার হন। এবং এতদিন পরে এসে তিনি গ্রেফতার হলেন। তবে 14ই আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খবর ছড়িয়ে পড়েছিল তিনি ফ্রান্সের দূতাবাসে আশ্রয় নিয়েছেন। তবে ফ্রান্স দূতাবাসের পক্ষ থেকে সাথে সাথে বিষয়টি নাকচ করা হয় এবং তারা জানিয়েছিল মোহাম্মদ আলী আরাফাতকে তারা আশ্রয় দেয়নি। এই লোকের অপকর্মের তো শেষ নেই। আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা মেশিন কাজ করত সেটা মূলত নিয়ন্ত্রণ করতেন মোহাম্মদ আলী আরাফাত, এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত হওয়ায় তাকে নিয়ে কখনো কোথাও কোনো প্রশ্ন উত্থাপিত হতো না এবং তিনি যাচ্ছে তাই করতে পারতেন। জোনায়েদ আহমেদ পলক এবং মোহাম্মদ আলী আরাফাত এই দুজন সজীব ওয়াজেদ জয়ের বন্ধু হিসেবে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, এবং সম্ভবত সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টগুলোতে যে টাকাগুলো চলে গেছে বিদেশে পাচার হয়েছে সেটাও এই দুজনে নিয়ন্ত্রণ করতেন। ফলে এখন মোহাম্মদ আলী আরাফাতকে রিমান্ডে নেবার পর হয়তো অনেক তথ্যই আমাদের সামনে আসবে, তবে আমরা এখনো জানি না তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে। আর একটা কথা বলে রাখি, হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, এই দেখানো শব্দটা আমরা চাই না, আমরা চাই স্পেসিফিক কারো অপরাধ, সেই অপরাধের উপরে মামলা হবে এবং সেখানে তাকে গ্রেফতার করা হবে এবং তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যদি প্রয়োজন হয় তাহলে জিজ্ঞাসাবাদ করা হবে। ঢালাওভাবে রিমান্ড চাওয়ার সাথে সাথে রিমান্ড দিয়ে দেওয়া সেটাও আমরা সমর্থন করি না। বিচার বিভাগকে সত্যিকার অর্থেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে, সেটা লোয়ার কোর্ট হোক কিংবা হায়ার কোর্ট, দুই জায়গাতেই এই সুযোগটা থাকতে হবে, না হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এবং সবচেয়ে বড় কথা হলো, এই কথাগুলো আমরা যখন বলছি তখন অনেক সময় দেখি মানুষ এক ধরনের নেগেটিভ প্রতিক্রিয়া দেখান।
কিন্তু এখানে বিষয় হচ্ছে এই মানুষগুলোকে যারা এত এত অপরাধ করেছে, যাদের অপরাধের কোনো শেষ নেই, তাদেরকে যদি আপনি স্পেসিফিক তাদের অপরাধের জন্য গ্রেফতার করতে না পারেন, সেই মামলায় যদি আপনি তার সাজা নিশ্চিত করতে না পারেন, তাহলে তারা বিভিন্ন ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাবে। কারণ যেটা যার অপরাধ না, সেখানে আপনি তাকে গ্রেফতার দেখালেন, কিন্তু আপনি সেটা প্রমাণ করতে পারবেন না। আর আপনি যদি জোর করে প্রমাণ করতে যান, তাহলে তো সেই আগের মতোই আওয়ামী লীগের শাসন আমলে যে অবস্থাটা ছিল, সেই অবস্থাতে আমরা আবার ফিরে আসবো। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না এবং বিচার বিভাগকে আমরা স্বাধীন বলতে পারবো না। আন্তর্জাতিক বিশ্বে আবারও প্রশ্নের সম্মুখীন হতে হবে এই সরকারকে, কিংবা এরপরে যে সরকারই আসুক না কেন। কিন্তু আমরা সেটা চাই না। আমরা শেখ হাসিনার 15 বছরের দুঃশাসনে ফিরে যেতে চাই না, এবং সেটার ছিটে ফোটাও আমাদের নতুন বাংলাদেশে আমরা চাই না। এ কারণেই তাদের সত্যিকারের যে অভিযোগ তাদের বিরুদ্ধে, সেই অভিযোগে তাদেরকে অভিযুক্ত করে সেই মামলায় তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তারপর তাদের বিচারটা এগিয়ে নিয়ে যেতে হবে। মূল বিষয় হলো মোহাম্মদ আলী আরাফাতকে রিমান্ডে নিলে এবং তাকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে হয়তোবা খুব সম্ভব শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের অনেক অপকর্মের তথ্য বেরিয়ে আসবে। এবং সেক্ষেত্রে জোনায়েদ আহমেদ পলক এবং মোহাম্মদ আলী আরাফাতকে যদি সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে হয়তোবা তাদের দুজনেরও নানান অপকর্ম চলে আসবে তাদের কথার মধ্য দিয়ে। জনাব হাসানুল হক ইনু আটক হয়েছেন গতকাল। এর আগে জনাব রাশেদ খান মেননও আটক হয়েছিলেন। এই মানুষগুলো আটক হওয়াটা আমাদের অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ ডিমান্ড ছিল, এবং সেটা হচ্ছে, প্রশ্ন অনিবার্যভাবেই আসবে, এদেরকে আমরা ঠিক কিভাবে দেখব, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে, আমরা তাদেরকে নিয়ে কি করবো, টু বি স্পেসিফিক। একটা কথা শুরুতে বলে নেওয়া ভালো যে আওয়ামী সরকারের সাথে যারা থেকে বিভিন্ন পদে ছিল, এটা এমপি হোক মন্ত্রী হোক, জনাব ইনু জনাব মেনন দুজনই মন্ত্রী ছিলেন, এমপি তো ছিলেনই তথাকথিত। এসব এমপিকে আমরা এমপি আসলে সরাসরি বলাটাই ঠিক না। তারা মন্ত্রী যেহেতু ছিলেন, তাদের প্রচুর দুর্নীতির স্কোপ তারা পেয়েছেন এবং করেছেনও, আমরা এই ধরনের তথ্য দেখেছি। সুতরাং আমরা খুঁজলে তাদের বিরুদ্ধে ফিনান্সিয়াল দুর্নীতি, যেগুলো ফৌজদারি অপরাধ, সেটাকে ভিত্তি করে তাদের বিরুদ্ধে আমরা বিচার করতে পারি, কোনো সন্দেহ নাই, সেটা হতে পারে। কিন্তু এর চাইতেও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। আমার মনে হয় এই রিলেটেড একটা চিন্তা অন্তর্বর্তীকালীন সরকার বা ভবিষ্যতের কোনো গণতান্ত্রিক সরকারের ভাবা উচিত হবে। মানে জনাব ইনু এবং জনাব রাশেদ খান মেননের বা 14 দলে আরো যারা যারা আছেন, তাদের মূল সমস্যার জায়গাটা কোনটা? এটি শুধু রাজনৈতিক দল না, আরো মানুষ এর মধ্যে ইনক্লুডেড হতে পারে। আমি আসবো সেই জায়গায়। এদের অপরাধটা এই না যে তারা ক্ষমতায় যেতে চান। ক্ষমতায় আসলে একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য বা প্রধান কাজই হচ্ছে ক্ষমতায় যাওয়া। আমরা যখন রাজনৈতিক দল তৈরি করি, আমাদের মাথায় মূল স্বপ্ন, মূল ইচ্ছা থাকে আমরা ক্ষমতায় যাব, ক্ষমতায় গিয়ে আমি আমার মতো করে দেশটাকে চালাতে চাই। এই তো রাজনীতি। সুতরাং ক্ষমতায় যেতে চায় কোনো সমস্যা নাই, তার জন্য জোট করায় কোনো সমস্যা নাই, তার জন্য নির্বাচন করায়ও কোনো সমস্যা নেই। সে কারণে 2008 সালে যখন এরা একত্রিত হয়ে আওয়ামী লীগের সাথে জোট করে নির্বাচন করেছিল, আমি সেটাকে ছাড় দিচ্ছি, কোনো অসুবিধা নেই। যদিও সেই নির্বাচন নিয়ে কেউ বলেন, আমরা আশা করি এখনকার স্বাধীন বাংলাদেশে সেই ভ্যালিড কোনো প্রমাণ যদি থাকে 8-এর নির্বাচন নিয়েও সেটা সামনে আসা উচিত। যাই হোক, মোটা দাগেও এক্সেপ্টেড নির্বাচনে তারা গেছে এবং পরবর্তীতে তারা যখন এমপি মন্ত্রী হয়েছে, আমরা এটাকে কোনো সমস্যার কারণ হিসেবে দেখি না। কিন্তু পরবর্তীতে তারা যে কাজটা করেছেন, এটাকে খুব বড় একটা ক্রাইম বলে আমি মনে করি। ফিনান্সিয়াল যে ক্রাইম তাদের আছে, তার চাইতে আরো অনেক বড়। সেটা হচ্ছে এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ভেঙে ফেলা, এটাকে একটা সন্ত্রাসী মাফিয়া স্টেটে পরিণত করার ক্ষেত্রে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে এই ইনু মেননরা কাজ করেছে। এটাই তাদের সবচেয়ে বড় ক্রাইম বলে আমি মনে করি, সিরিয়াস ক্রাইম। যেমন ধরুন 2014 সালে বিএনপি নির্বাচনে আসেনি, একতরফা একটা নির্বাচন হলো। কেউ বলতে পারে তর্কের খাতিরে, আমরা অনেক আলোচনা করেছি 2014 নির্বাচনও সংবিধানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক, ওটাও অবৈধ নির্বাচন। কিন্তু 2018 সালে রাতে যে সিলমারার ভোট হয়েছিল, সেই ভোটে তো এই দুজন নির্বাচিত হয়েছেন। আমাদের ভবিষ্যতে এইভাবে এই নির্বাচনগুলোতে কারা পার্টিসিপেট করেছেন, কারা তথাকথিতভাবে নির্বাচিত হয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের আলাপ আনতে হবে, কোনো সন্দেহ নেই। সো এগুলোতে ছিলেন এবং তারা ক্রমাগত কথা বলে গেছেন একটা সন্ত্রাসী অবৈধ মাফিয়া সরকারের পক্ষে। তার মানে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট হওয়ার মাধ্যমে যে আমাদের প্রতিটা ইনস্টিটিউট নষ্ট হয়ে গেছে, আমাদের জুডিশিয়ারি নাই, আমাদের লেজিসলেচার নাই, আমাদের নির্বাচন কমিশন নাই, আমাদের দুর্নীতি দমন কমিশন নেই, আমাদের পুলিশ, মানে যে সরাসরি সাথে জড়িত সরকারের প্রশাসন, পুলিশ সরিয়েই রাখি, একেবারে কনস্টিটিউশনাল বা সংবিধিবদ্ধ যেসব কমিশন বা প্রতিষ্ঠান সবকিছু শেষ করে দিয়েছে। এবং এই শেষ করার সাথে খুব জোর গলায় জনাব ইনু মেননরা ছিলেন। এর মধ্যে আমি যদি আরেকজনকে বেছেও নিতে হয়, একজনকে বেছে নিতে হয়, সেটা জনাব ইনু। জনাব ইনু শুধুমাত্র এই রেজিমকে সমর্থন করেছেন তা না, তিনি বিএনপির মতো একটা বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দলটাকে এলিমিনেট করে দিতে চেয়েছেন। ওটা থাকতে পারবে না বাংলাদেশে, এইরকম আলাপ তোলার চেষ্টা করেছেন। কেউ কিছু বিরোধী কথা বললেই তাকে জামাত ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন এবং ধ্বংস করে দেওয়ার, মানে মূল সমস্যার জায়গা যেটা ছিল, সবাইকে ধ্বংস করে ফেলবেন। শেখ হাসিনা যা যা চাইতো সেটাই আপনি চেয়েছেন, করেছেন।
আমি এটা নিয়ে হয়তো বিশদভাবে কথা বলবো, কিন্তু আজকে একটু ইঙ্গিত দিয়ে রাখা দরকার, সেটা হলো আমাদের একটা নতুন আইন হওয়া দরকার আছে কিনা, যেটার মাধ্যমে আমরা আসলে এই অপরাধগুলোর বিচার করব, যেখানে আপনি আসলে একটা মাফিয়াকে কোলাবোরেট করেছেন। মানে আওয়ামী সরকারের পক্ষে থাকা মানে কোনো একটা সরকারের পক্ষে থেকে গণতান্ত্রিক কথা বলা না। সুতরাং যে তথাকথিত সুশীল তাদেরকে ডিফেন্ড করে কথা বলেছে যে সাংবাদিক, আমরা সাংবাদিক নামে বহু মানুষজনকে আমাদের চারপাশে দেখেছি যাদের কাজই ছিল এই সন্ত্রাসী, এই অপরাধী, এই ক্রিমিনাল মাফিয়াদের পক্ষে দাঁড়িয়ে কথা বলা। এই রকম মানুষের বিচার যেখানে করা যেতে পারে কোলাবোরেটর হিসাবে, মাফিয়ার কোলাবোরেটর এভাবে হতে পারে। আর ইনুমেনরা তো সরাসরি সেই জায়গাতে ছিলেন, এমনকি যারা কোলাবোরেট করেছেন। যদি বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো গণতান্ত্রিকভাবে, তার পক্ষে দাঁড়িয়ে কেউ যদি ব্যাটিং করতে চাইতো তাকে নিয়ে আমরা সমালোচনা করতাম, তার খারাপ কাজকেও যদি তারা লেজিটিমাইজ করতে চাইতো সেটাকে আমরা সমালোচনা করতাম, সেটাকে আমরা বয়ান দিয়েই কমব্যাট করার চেষ্টা করতাম। কিন্তু এই মাফিয়াকে ক্ষমতায় থাকার জন্য, মাফিয়াকে ক্ষমতায় রাখার জন্য যারা এভাবে কাজ করেছে, এগুলোকে ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখার অবকাশ নিশ্চয়ই আছে। আমাদের এই মুহূর্তে আমার জানা মতে এরকম কোনো আইন নাই। এরকম একটা আইন হওয়া দরকার। যারা যারা কাজ করেছেন, 18 সালে যারা রাতের ভোট করিয়েছেন, সেসব ডিসিএসপি বা অন্যান্য পজিশনে যারা কাজ করেছে, তাদের বিচার হবে না? এই প্রত্যেকটা এই রকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফেলার জন্য ঠিক এইভাবে বিচারের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমাদের যেসব বিচারক বা অন্যান্যরা যারা যা যা করেছেন, সেরকম একটা কিছু করা দরকার হবে বলে আমার মনে হয়। বিস্তারিত এটা নিয়ে কথা বলবো, কারণ এই মানুষগুলোকে যদি আমরা শুধুমাত্র মত প্রকাশ বা এরকম কথার ক্ষেত্রে ছেড়ে দেই, সেটা অন্যায় হয়। আর জনাব ইনু মেননদের তো বিচার আসলে হওয়া উচিত জরুরি ভিত্তিতে, কারণ তারা স্পষ্টভাবে একটা মাফিয়া সরকারের অংশ হয়েছেন, ক্ষমতায় থেকেছেন, ক্ষমতার স্বাদ নিয়েছেন এবং ক্ষমতায় রাখার জন্য সমানে চেঁচামেচি করেছেন, অন্যদেরকে ধ্বংস করার চেষ্টা করছেন। এগুলো প্রত্যেকটা অন্যান্য করাপশনের চেয়ে আরো অনেক বেশি ভয়ঙ্কর অপরাধ। বাংলাদেশ প্রসঙ্গে অভিযোগ করতে গিয়ে নরেন্দ্র মোদীকে একেবারে বোল্ড আউট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, এমনটা আমরা বলতেই পারি। তার কারণ আমরা জানি যে সোমবার নরেন্দ্র মোদী এবং জো বাইডেনের মধ্যে একটি ফোন আলাপ হয়েছে। সেই আলাপের মাঝে নরেন্দ্র মোদী নিজে বাংলাদেশ প্রসঙ্গটি এনেছিলেন, বাংলাদেশের বিষয়ে অভিযোগ করেছেন, এটি আপনারা সবাই জেনেছেন। তা নিয়ে নরেন্দ্র মোদী নিজে যেমন এত আন্তর্জাতিক নানান বিষয় আলোচনার পরে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে তিনি নিজে তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন। একই সঙ্গে ভারতের বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে ঝড় বইছে, বাংলাদেশও বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে নানান ধরনের বিশ্লেষণ আলোচনা চলছে। ভারতের প্রতিটি গণমাধ্যম, প্রভাবশালী থেকে শুরু করে একেবারে ছোটখাটো সব গণমাধ্যমে বেশ ফলাও করে লিড আকারে প্রচার হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে আলোচনার বিষয়টি। কিন্তু হোয়াইট হাউস থেকে যে বিবৃতিটি প্রচার করা হয়েছে এই ফোন আলাপকে কেন্দ্র করে, সেখানে বাংলাদেশ বিষয়ে ন্যূনতম কোনো কথাবার্তা নেই, ন্যূনতম কোনো ইঙ্গিত নেই যে এ ধরনের কোনো আলোচনা হয়েছে। তাহলে কি আলোচনা হয়নি? অবশ্যই আলোচনা হয়েছে, তবে বিশেষ কারণে খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টি একেবারে উড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদী যে বিষয়ে অভিযোগ করেছে। এমন কি বিষয়ে অভিযোগ করেছিল আপনারা জানেন, এর আগে আমি নিজেও বলেছি, অনেকেই বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং পাশাপাশি বাংলাদেশে যে আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি তা খুব স্বাভাবিক হয়ে উঠবে দ্রুতই। এই বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে। তিনি তার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠছে বা কেউ বা কারা ষড়যন্ত্র করছে শেখ হাসিনা সরকার নিয়ে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের ইঙ্গিত থাকতে পারে। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।